হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সংখ্যা। তো প্রথমেই বলে দিই, আমাদের এই ক্লাসগুলো কি টার্গেট করবে, ত্রিপুরাতে যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের পরীক্ষাটা আসছে এটার জন্য টার্গেট করবে। ঠিক আছে? তো এই ক্লাসটার দরকার কি? সংখ্যা। আমরা তো সোজাই লাভ ক্ষতি এবং আহ, সময় দূরত্ব এগুলোতে যেতে পারি, কিন্তু না, ওইগুলা করতে গেলে যে কনসেপ্টগুলো লাগে, যে বেসিক ফাউন্ডেশনগুলো লাগে, ওইগুলো আমাদের থাকে না। এর জন্য আমরা ডাইরেক্ট ওইগুলা চ্যাপ্টারে গিয়ে অনেকগুলা প্রবলেম ফেস করি। কারণ আমরা দেখতে পাবো যখন আমরা লাভ ক্ষতি এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স করতে যাব, তখন দেখতে পাবো যে ভগ্নাংশ এবং পার্সেন্টেজের কিছু কিছু কনসেপ্ট দিয়ে, কিছু কিছু সূত্র দিয়ে একদম 10-15 সেকেন্ডে বড় বড় কোয়েশ্চেনকে উড়িয়ে দিতে পারবো। কিন্তু তখন গিয়ে বুঝতে পারে না ছাত্ররা। তাই আমি এই অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে তোমাদেরকে বেসিক যে ফাউন্ডেশনটা লাগে এটা প্রথম 2-3 ক্লাসে এটাকে আমি ক্লিয়ার করব। অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস। এই ফাউন্ডেশন ক্লাসটা ছাড়া ওই প্রফিট অ্যান্ড লস এবং টাইম অ্যান্ড ডিস্টেন্সে কখনোই যাবে না। ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে আমরা স্টার্ট করব সংখ্যা দিয়ে। আমি অনেক বেশি কথা বলবো না, সোজাই আমরা একদম টপিকে চলে যাব, যাতে যাতে করে কোনো সময় নষ্ট না হয় তোমাদের এবং আমারও। ঠিক আছে? চলো শুরু করা যাক। সংখ্যা আমরা সবাই ছোটবেলা থেকে অনেক পরিচিত। সংখ্যা কি হতে পারে? হ্যাঁ, আমরা অনেক ধরনের সংখ্যা দেখি, জোড় বিজোড়, কিন্তু অনেকগুলো কনফিউশন থেকে যায় এখান থেকে। ডাইরেক্ট কিন্তু ডেফিনেশনের মতনই প্রশ্ন আসতে পারে এবং ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু বেসিক যখন কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকবে তখন যে কোনোভাবেই প্রশ্ন ঘুরিয়ে দেখ না কেন আমরা উড়িয়ে দিতে পারবো। ঠিক আছে? তো সবচেয়ে প্রথম দেখা যাক সংখ্যাকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি, কিভাবে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? তো সবচেয়ে প্রথম আমরা দেখে নেব আহ, বাস্তবিক সংখ্যা। সংখ্যাকে প্রথম দুইটা বড় বড় ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে গিয়ে বাস্তবিক সংখ্যা এবং জটিল সংখ্যা। জটিল সংখ্যা বা অবাস্তবিক সংখ্যাও বলা যায়, কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার। বাস্তবিক সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বারস। তো সবচেয়ে প্রথম হচ্ছে গিয়ে আমরা এই সাইড থেকে দেখি আমরা কি করব। আমরা লেস ইম্পর্টেন্ট থেকে আস্তে আস্তে ইম্পর্টেন্টের দিকে এগোতে থাকবো এবং বড় করতে থাকবো। মানে কি? মানে ইম্পর্টেন্টগুলো বড় করে পড়বো আর লেস ইম্পর্টেন্টগুলো আগে আগে ছোট ছোট করে সেরে নেবো। ঠিক আছে? তো সবচেয়ে প্রথম জটিল সংখ্যা, যেটা একদমই লেস ইম্পর্টেন্ট এখন তুলনায়, কিন্তু দেখে নাও কোয়েশ্চেন আসতেই পারে। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্রথম যে ভাগটা করা হচ্ছে, দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে বাস্তবিক সংখ্যা এবং জটিল সংখ্যা। জটিল সংখ্যা হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার বা অবাস্তবিক সংখ্যা বলা যেতে পারে। কিন্তু এরা যে অবাস্তবিক সংখ্যা, তার মানে এরা যে এক্সিস্ট করে না একদম, মানে থাকে না কোথাও, এরকম না। এটার জাস্ট একটা নাম। প্রথম এরকম হয়তো ভাবা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে দেখা গেছে যে এগুলা অনেক ইম্পর্টেন্ট নাম্বার এবং অনেক কাজে লাগতে পারে। ঠিক আছে? ক্লাস 11-12-এ আমরা ম্যাথসের মধ্যে পেয়ে থাকি। ঠিক আছে? তো বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে গিয়ে এমন একটা সংখ্যা যেটার স্কোয়ার করলে নেগেটিভ আসে। শেষ। এতটুকুই জানা দরকার। স্কোয়ার মানে এখানে লেখা আছে দেখো, যেটা বর্গ করলে পরে নেগেটিভ আসে। তাহলে এরকম কীরকম সংখ্যা হতে পারে? এক্সাম্পল দেখো, -2 রুট রুট -2। ঠিক আছে? এটার যদি তুমি বর্গ করে নাও তাহলে কি হতে পারে আমরা পরের স্লাইডে একটু দেখব। ঠিক আছে? এই স্লাইডটা আমি খালি রাখলাম যাতে এখানে আমরা তোরা কিছু কিছু রাফ করে করে আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করতে পারি। ঠিক আছে? দেখো, ওই আগের পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিন্তু এটা তোমরা রাফ হিসাবে বোঝার জন্য জাস্ট আমি ব্ল্যাকবোর্ড হিসাবে কাজ করছি। ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার হচ্ছে গিয়ে যেমন -2 রুট -2, এটার স্কোয়ার করলে কি আসবে দেখো। এই স্কোয়ারে এই বর্গে আর এই বর্গমূলে কি হয়ে যাবে? কেটে যায়। এরকম আমরা ছোট থাকতে শিখেছিলাম, মনে আছে তো? তাহলে এটা ইকুয়াল টু কী হবে? -2। তাহলে স্কোয়ার করার পর কোনো একটা নাম্বারকে বর্গ করার পর যদি এটা নেগেটিভ আসে, তাহলে ওইগুলা সংখ্যাকে আমরা কি বলতে পারি? কমপ্লেক্স বা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার বলতে পারি। কিন্তু এটার একটা সিম্বল আছে, আয়োটা। এটাকে আয়োটা বলে ইমাজিনারি নাম্বারের জন্য আমরা ইউজ করে থাকি। যেমন কি আয়োটার ভ্যালু হচ্ছে গিয়ে √1 এটা। তো
কেউ যদি বলে থাকে যে 4i মানে কি, বা 4i স্কোয়ার মানে 4 ইন্টু আই মানে হচ্ছে রুট -1 এটার স্কোয়ার, 4-এর উপরে স্কোয়ার নেই কিন্তু, ঠিক আছে। 4 ইন্টু -1 যেটা কি হয়ে যাবে -4। কিন্তু আবার যদি বলে দিই আমরা যে -2 আই স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে -2 ইন্টু -1, ঠিক আছে। তো +2, আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আবার যদি এরকম হয় 2i হোল স্কোয়ার, তাহলে বুঝে নিতে হবে 4i স্কোয়ার মানে কি 4 ইন্টু -1 -4, ঠিক আছে। আমি প্রথমে স্লোভাবে কনসেপ্ট বোঝাবো, কিন্তু যখন আমরা অঙ্কতে ঢুকে যাব তখন আমি অনেক স্পিডে ক্যালকুলেশন করতে থাকবো। তোমরা হয়তো স্পিড স্লো করেও বুঝতে পারো, আবার রিপিট করেও বুঝতে পারো, ঠিক আছে, কারণ এখানে তো টাইম একটা লিমিটেড থাকে, ঠিক আছে। এখন এটাকে আমরা রাফ করে নিই নেক্সট জিনিসটা বোঝার জন্য, ঠিক আছে। এখন দেখি আমরা কমপ্লেক্স নাম্বারটা হয়ে গেছে, এটা হচ্ছে মূল ডেফিনেশনটা। এবং 3 + 2i এরকমভাবে এটার মধ্যে একটা ইমাজিনারি একটা দেখো রিয়েল পার্ট আছে, রিয়েল মানে হচ্ছে বাস্তবিক পার্ট আছে 3, এবং 2i এটার মধ্যে একটা ইমাজিনারি পার্ট আছে যেটা হচ্ছে গিয়ে কি কমপ্লেক্স নাম্বার। পুরোটা মিলিয়ে একটা জটিল সংখ্যা হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, অবাস্তবিক পার্ট যেটা, আর এটা হচ্ছে বাস্তবিক পার্টটা, ঠিক আছে। এরকমভাবে করা হয়। 0 + 3i এটাও করা যায়, ঠিক আছে, এরকমও লেখা যায়। এক্সাম্পল কী হবে, -2 √2 √3, রুটের ভিতরে মাইনাস থাকলেই বোঝা যাবে যে এটাকে স্কোয়ার করলে কি হয়ে যাবে, বর্গ করলে কি হয়ে যাবে, নেগেটিভ আসবে এবং এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। বাস অতটুক তোমরা মাথার মধ্যে রাখবে। কোনো প্রবলেম হলে কমেন্টের মধ্যে প্রশ্ন করতে পারো, ঠিক আছে। এখন আমরা একটু ইম্পর্টেন্টের দিকে যাই, যেটা হচ্ছে কি বাস্তবিক সংখ্যা, যেটা থেকে আমাদের এক্সামে কোয়েশ্চেন আসা স্টার্ট হয়। মেইনলি আমাদের এটাই আছে সিলেবাসের মানে ভিতরে, ঠিক আছে। বাস্তবিক সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার। মনে আছে আমরা ছোটো থাকতে এরকম, নেক্সট স্লাইডে করি, ঠিক আছে। ছোটো থাকতে এরকম একটা করেছিলাম, কি এটা 0 1 2 3, কি এটা নাম্বার লাইন, ঠিক আছে। তো এইগুলা যে নাম্বার লাইনের মধ্যে দেখেছিলে তোমরা, কোনো সময় কি আমরা আই বা রুট রুট -1 √-2 এরকম কিছু আমরা ইউজ করি নাই তো। এখন কেউ বলতে পারে আমরা তো রুট ইউজই করি নাই কেন, 2 √4 মানে কি 2 নয়, এটা তো আমরা ইউজ করলাম, এটার ভ্যালু তো √4-এর ভ্যালু না। তো এগুলো ইউজ করেছি, কিন্তু রুটের ভিতরে মাইনাস এগুলো আমরা ইউজ করিনি। মানে আমরা ছোটোবেলায় যে নাম্বার লাইনটা এঁকেছিলাম, যে এটা হচ্ছে গিয়ে বাস্তবিক সংখ্যার, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বাস্তবিক সংখ্যার নাম্বার লাইন এঁকেছিলাম, ঠিক আছে। এটা পুরোপুরি রিয়েল নাম্বার উপরে বেস করা। তো রিয়েল নাম্বার কাকে বলা হয়, যার বর্গ করলে পজিটিভ আসে, যেমন -5 তার হোল স্কোয়ার করলে কি আসে 25, এবং +5 হোল স্কোয়ার করলেও 25 আসে। এটা তো জানা আছে নিশ্চয়ই যে -5 মাইনাসের স্কোয়ার হলে 25। এখন দেখো মাইনাসের স্কোয়ার কীভাবে 25 হয়, এবং -5-এর কিউব -125 হয়, এবং -5-এর স্কোয়ার +25 হয়। এটা যদি কোনো কারণে কারোর সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবে, এটার উপর আমি ছোট্ট একটা শর্ট ভিডিও বানিয়ে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। কারণ এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে, যতটুকু আমি স্টুডেন্ট দেখেছি, মনে হচ্ছে যে এতটুকু বেসিক নলেজ থাকতে পারে, আবার কেউ নাও থাকতে পারে, এতে কোনো লজ্জা বিষয় নয়। কমেন্টে অবশ্যই লিখে দেবে তোমরা, ঠিক আছে। এখন আমরা একটু এগিয়ে যাই। বাস্তবিক সংখ্যার মধ্যে দুটো পার্ট আছে, এটার আবার দুটো ভাগে ভাগ করছি, অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা। তো অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, সববারের মতো थोड़ा सा जो লেস ইম্পর্টেন্ট है ওইটাকে আমরা দেখে নেব, ঠিক আছে। অমূলদ সংখ্যা হচ্ছে গিয়ে বেসিক্যালি যে আমরা ডেফিনেশন পাই বা যে সংজ্ঞা পাই, এটা হিসাবে যাকে আমরা p/q আকারে লিখতে পারি না। আরে স্যার, p/q আকারে এত কমপ্লেক্স কথা বলছেন, এবং মূলদ সংখ্যা হচ্ছে গিয়ে যাকে p/q আকারে লিখতে পারি, কিন্তু এটা কি জিনিসটা আমরা দেখছি। চলো নেক্সট স্লাইডে এটাকে আমি একটু করে দিই, ইরেজ করে দিই, ঠিক আছে। দেখো, যাকে p/q আকারে লেখা যায় না, মানে ভগ্নাংশ, যেমন 1.6
7, একটা এক্সাম্পল। এটাকে আমি যদি ভগ্নাংশে লিখি তাহলে কি হবে, 17/10। এটাকে পি বাই কিউ আকারে লেখা গেল, গেল কি গেল না, গেল। মানে এটা কি হয়ে যাবে, মূলদ সংখ্যা। আবার এটার মধ্যে একটা কন্ডিশন আছে, কিউ নট ইকুয়াল টু 0, কিউ 0 হতে পারবে না কোনো সময়, নিচে 0 পসিবল না, ডিফাইন না, এটা আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো আরেকটা জিনিস আছে, পি আর কিউ দুটোটা কি, দুটোটাই ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যায় বিলং করে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে কি সেটের একটা থিওরি, ঠিক আছে, বিলং করে মানে এটার ভিতরে পূর্ণ সংখ্যার মধ্যে এগুলা সব পড়ে, ঠিক আছে। এগুলা যতটুকু বুঝলে কিন্তু মেইন এই জায়গাটা দেখো, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারলো তো, এটা ইম্পর্টেন্ট। পি বাই কিউ আকারে লিখতে পেরেছি মানে এটা মূলদ সংখ্যা। আবার যেমন 2.6, 26/10, 2.6784, 26784/1 এরকম লেখা যায়, এটাও পি বাই কিউ আকারে লেখা আছে। এগুলা সব কি হয়েছে, মূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যা কোনটা, অমূলদ সংখ্যা কোনটা, যেটা পি বাই কিউ আকারে লিখতে পারি না। তো সায়েন্সের ভাষায়, মানে ম্যাথসের ভাষায়, ম্যাথসের ভাষায় হচ্ছে গিয়ে যেটা রিপিট করে না। যেমন অ্যাকচুয়ালি আমরা পাইয়ের ভ্যালু, পাই তো জানো সবাই তোমরা অঙ্ক হিসাবে, পাইয়ে আমাদের সার্কেলের মধ্যে লাগে, সার্কেলের মধ্যে থেকে পাইয়ের কনসেপ্ট শুরু হয়, ঠিক আছে, বৃত্ত থেকে। তো পাইয়ের ভ্যালু অ্যাকচুয়ালি কত, 3.142 সামথিং, এরপরে অনেক লম্বা, যেটা কোনো সময়ই শেষ হয় না এবং কোনো কিছু রিপিট করে না, একদম এলোমেলোভাবে নাম্বারগুলো আসতে থাকে। তো এটাকে আমরা কোনো সময় পি বাই কিউ আকারে লিখতে পারবো না, কারণ ডিফাইন না কিছু। তো এটা হচ্ছে নন টার্মিনেটিং, ঠিক আছে, মানে অসীম, যেটা শেষ হচ্ছে না, এবং অনাবৃত্ত মানে নন রিপিটিং, মানে রিপিটও হচ্ছে না কোনো কিছু। কিন্তু যদি রিপিট হয়, দেখো যদি রিপিট হয় 1.326, 326, 326, এটাকে কিন্তু পি বাই কিউ আকারে লেখা যাবে। কিভাবে লিখবো এটা হচ্ছে পরের কনসেপ্ট। এই ক্লাসে যতটুকুই দিচ্ছি আমি, একদম প্রথম ফাউন্ডেশন ক্লাস, তো যতটুকুই দিচ্ছি এতটুকু নিয়ে নাও। আমি পুরো একদম ওই এক্সামকে টার্গেট করে পড়াচ্ছি, ঠিক আছে। তো এক্সট্রা অনেক কিছু পড়ানো যায়, কিন্তু এটা আমি এক্ষণ ঢুকবো না, ঠিক আছে, এক্ষণ দরকার নেই এগুলার, অনেক কিছু, অনেক বড় সিলেবাস, ঠিক আছে। তো এগুলাকে রিপিটিং যেগুলা, ঠিক আছে, এগুলাকে আমরা এরকম লিখতে পারি বলা হয়েছে। কিন্তু যেগুলা এরকম নন রিপিটিং, যেগুলো শেষ হচ্ছে না এবং নন টার্মিনেটিং, অনাবৃত্ত এবং অসীম, এই দুইটাকে আমরা কি করতে পারি না, আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না। এবং এগুলাকে আমরা কি বলছি, এগুলাকে আমরা বলছি অমূলদ সংখ্যা। বোঝা গেল, এটা মূলদ এবং এটা অমূলদ সংখ্যা। এটা হচ্ছে গিয়ে যেটা অসীম, ঠিক আছে। এখন দেখি এটা অসীম এবং অনাবৃত্ত, যেটা রিপিটও হচ্ছে না, একদম চলে যাচ্ছে। কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে গিয়ে সসীম, যেটা টার্মিনেটিং, মানে যেমন 1.326 খতম, ঠিক আছে, এতটুকুই, বা 1.45 খতম, টাটা বাই বাই, ঠিক আছে। তো এতটুকু হচ্ছে গিয়ে এটা সসীম, এটা শেষ হয়ে গেছে। তার মানে এটা তো পি বাই কিউ আকারে লেখা যাবে 145/100, এটা তো জানোই তোমরা। কিন্তু আবার এরকমও হতে পারে যেটা অসীম, শেষ হচ্ছে না কিন্তু রিপিটিং হচ্ছে, আবৃত, এটা আমি বললাম। এক্সাম্পল নিতে পারো, এখন এগুলার এক্সাম্পল নিতে পারো যেগুলো সলভেবল রুট, মানে যেগুলোকে সলভ করা যায়। যেমন √4, এটার ভ্যালু কত, √4 এর ভ্যালু কত, ভ্যালু হচ্ছে গিয়ে 2। √9
রুট 9 এর ভ্যালু কত 3, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের সলভ করা যাচ্ছে, যেগুলো রুট, যেগুলোর বর্গমূল, ঠিক আছে। এগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা সব, এগুলো মূলদ সংখ্যার এক্সাম্পল। রিপিট হচ্ছে দেখো। কিন্তু অমূলদ সংখ্যা হচ্ছে গিয়ে যেগুলো সলভ করা যায় না, বর্গমূল এবং ঘনমূল। যেমন কিউব রুট 7 সলভ করা যায় না, কিন্তু কিউব রুট 8 ইকুয়াল টু 2, যেটা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। কারণ রুট 2 কী হবে 1.414 সামথিং, শেষ হয় না, রিপিটিংও হয় না। তো দুটো কন্ডিশন, যেটা শেষ হতে পারবে না এবং রিপিটও হবে না, এগুলো সব হচ্ছে কি অমূলদ সংখ্যা। আর যেগুলা রিপিট হয়ে যাচ্ছে, যেগুলো শেষ হয়ে যাচ্ছে, এগুলো মূলদ সংখ্যা, এবং যেগুলা শেষ হয় না কিন্তু রিপিট হচ্ছে, এগুলো মূলদ সংখ্যা, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেছে। নেক্সট আমরা একটু এগিয়ে যাই, যে মূলদ সংখ্যার আরও পার্ট আছে। মূলদ সংখ্যার তোমরা কিন্তু কপির মধ্যে একইভাবে চারটা আঁকবে, কিন্তু এখানে তো আমার জায়গা হয় না বড় করে আঁকার জন্য, আমি 2-3টা স্লাইডে এটাকে ডিভাইড করে নিলাম, ঠিক আছে। দেখো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার দুটা পার্ট আমরা ভাগ করলাম। একটা হচ্ছে ভগ্নাংশ এবং দশমিক, যেটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট আমার চোখে অ্যাটলিস্ট। কারণ এই ভগ্নাংশ নিয়ে আমরা আরেকটা স্লাইড দেখব, কারণ ভগ্নাংশটাই অনেক ইম্পর্টেন্ট। এই ভগ্নাংশ দিয়েই আমরা প্রফিট অ্যান্ড লস করে নেব, আমরা পার্সেন্টেজ করে নেব, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অনেক পার্ট করে নেব, আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক তো না, আমরা মিক্সচার এলিগেশন এগুলা করে নেব, অনেকগুলো পার্ট করে নেব একদম এগুলা এই ভগ্নাংশ এবং পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে, ঠিক আছে। তো অনেক ভালো করে এগুলো দেখবে। পূর্ণ সংখ্যা আগে প্রথম ভগ্নাংশ এবং দশমিকটা দেখে নিই। দেখো ছোটোবেলায় আমরা যে নাম্বার লাইনটা করেছিলাম, এটার মধ্যে এরকম এঁকেছিলাম। তো এটার মধ্যে কি হয়েছিল, এই জিরোর পর 1 2 এর মধ্যে অনেক অনেক সংখ্যা ছিল। মনে করে দেখো আমরা ভগ্নাংশরও নাম্বার লাইনের মধ্যে দেখিয়েছিলাম এরকম গোল করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা 1 থেকে মানে 0 to 1 এর মধ্যে, যেমন 0.3 এটা 1 থেকে কম, 0 থেকে বেশি, তাই 0 আর 1 এর মধ্যে পড়ে আছে 0.3, অথবা ওকে 3/10 লিখতে পারি। মানে 0 থেকে 1কে আগে যদি 10টা ভাগে ভাগ করা হয়, তাহলে 3টা ভাগ হবে গিয়ে কি, যেমন এরকম যদি হয়, এখানে হচ্ছে না, ঠিক আছে জায়গা, কিন্তু 3টা পার্ট কি হয়ে যাবে 0.3। 1.5 মানে 1 আর 2 মধ্যে আছে পুরো, ঠিক আছে। 1/2 লেখা যায়। তো ফ্র্যাকশন আর ডেসিমেল, ভগ্নাংশ এবং দশমিক দুটোই কি একজনেতে ট্রান্সফার করা যায়, সেমই জিনিস, ঠিক আছে। তো এই ভগ্নাংশ নিয়ে আমরা আবার আলোচনা করবো, এই জন্য এখানে আমি বেশি কিছু বলছি না। এখন দেখো পূর্ণ সংখ্যাটা একবার দেখো, পূর্ণ সংখ্যাটা দেখো, যে পূর্ণ সংখ্যা কি বলছে, ইন্টিজার। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে গিয়ে এই নাম্বার লাইনের মধ্যে ফ্র্যাকশনগুলোকে যদি বাদ দিয়ে দেয়, যেমন 1 2 3 শুধু এগুলা নাম্বারগুলো নেই, ওদেরকে আমরা কি বলি পূর্ণ সংখ্যা। এই সাইডটা কি নেগেটিভ থাকতে পারে, জিরো থাকতে পারে, পজিটিভও হতে পারে পূর্ণ সংখ্যার মধ্যে, কিন্তু ফ্র্যাকশন থাকবে না, ভগ্নাংশ এবং দশমিক থাকবে না পূর্ণ সংখ্যার মধ্যে। এখন দেখি আমরা পূর্ণ সংখ্যার মধ্যেও অনেক কিছু ভাগ আছে, যেমন স্বাভাবিক সংখ্যা, যেমন ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে গিয়ে 1 2 3 4 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। পূর্ণ সংখ্যা, ওইটা পূর্ণ সংখ্যা একসাথে ছিল, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার, মানে এখানটা 0 থেকে শুরু হবে। মানে এটা হচ্ছে গিয়ে যদি পূর্ণ সংখ্যা থাকে, তাহলে এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা, এটার বাইরে একটাই আছে 0। 0 সহ যদি আমরা ন্যাচারাল নাম্বারকে নিয়ে নিই, 0 প্লাস ন্যাচারাল নাম্বার হচ্ছে গিয়ে কি পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার, ঠিক আছে। মৌলিক সংখ্যা হচ্ছে কি প্রাইম নাম্বার, অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটাকে নিয়ে আমরা ছোটো মোটো একটা ক্লাস নিতে পারি। মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে এমন একটা সংখ্যা যেটা ওর নিজের দ্বারা এবং 1 দ্বারা বিভাজ্য, ভাগ করা যায়, এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন কি 2 3 5 7 11 13 17 19 23 29 31
37, 41, এরকম তোমরা 100 পর্যন্ত প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে, একদম শিখে নেবে। তো মেইন কথা হচ্ছে গিয়ে 50 পর্যন্ত তো শিখবেই, এটা কথা হচ্ছে গিয়ে তো সব এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কি? 2। একটাই প্রাইম নাম্বার আছে, একটাই মৌলিক সংখ্যা আছে যেটা নাকি জোড়, সেটা কি? 2। কোয়েশ্চেন আসতে পারে 2, 3, 5 এমন একটা সেট যেটার মধ্যে একের গ্যাপ আছে, কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। কি বললাম? মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি? এমন সংখ্যা যেটাকে এক এবং ওর নিজের দ্বারা বিভাজ্য, বাকি কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। যেমন 5 1 দিয়ে যাবে আর 5 দিয়ে ওকে ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। যেমন 7ও সেম, 11ও সেম, 13ও সেম, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, আমরা প্রাইম নাম্বার নিয়ে অনেক একটা ভুল ধারণা, যে প্রাইম নাম্বারকে আমরা ডিটেক্ট করতে পারি না, আমরা ধরতে পারি না যে কোন কোন সংখ্যা প্রাইম নাম্বার হবে। কিন্তু কোন কোন সংখ্যা প্রাইম নাম্বারের পসিবিলিটি রাখে এটা কিন্তু আমরা বার করতে পারি, একটা ফর্মুলা আছে, এটা দিয়ে আমরা দেখতে পারি। আমরা পরে কোনো একটা ক্লাসের মধ্যে কোনো একটা জায়গাতে আমরা বুঝে নেব ওটা, ঠিক আছে। এখন এই ক্লাসটা লম্বা করছি না, কারণ একদম ফার্স্ট ফাউন্ডেশন ক্লাস, ঠিক আছে। তো এটাকে লম্বা করার কোনো দরকার আমি মনে করি না, ঠিক আছে। নেক্সট দেখো যৌগিক সংখ্যা। তো প্রাইম নাম্বারকে বাদ দিয়ে দিলে বাকিগুলো সব কি হয়? যৌগিক সংখ্যা, ঠিক আছে। যেমন 4, 1 তো যৌগিকও না মৌলিকও না, অ্যাকচুয়ালি 1 একটা ইউনিক সংখ্যা, আলাদা পুরো, ঠিক আছে। 4, 6, 8, 9, 10, 12, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। জোড় সংখ্যা তোমরা সবাই জানো, 2, 4, 6, 8 এগুলা, ঠিক আছে, ইভেন নাম্বার। অড নাম্বার হচ্ছে কি 3, 1, 5, 7, 9, ঠিক আছে, বিজোড় সংখ্যা। এগুলা হচ্ছে গিয়ে আমাদের সংখ্যা নিয়ে আজকের ফার্স্টের ক্লাসের কিছুটা আমরা আইডিয়া পেলাম। নেক্সট ক্লাসে আমরা আরেকটু বুঝবো সংখ্যা নিয়ে, এবং ভগ্নাংশর অ্যাকুরেট জিনিসটা কি, এক্স্যাক্ট জিনিসটা ভগ্নাংশ কোথা থেকে আসলো এবং কি জিনিসটা। তারপর আমরা পার্সেন্টেজে ঢুকে যাব। তারপর আমরা আস্তে আস্তে বেসিক ক্লাস থেকে শুরু করে স্কোয়ার, কিউব ফাইন্ডিং, দেন প্রফিট অ্যান্ড লস, আস্তে আস্তে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সবগুলো চ্যাপ্টার ধীরে ধীরে আমরা শেষ করে নেব, ঠিক আছে। আমি আবারও বলছি, এই ক্লাসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ক্লাস এবং বেসিক ফাউন্ডেশন ক্লাস, কেউ মিস করবে না। আর এটা মিস করে নেক্সট ক্লাস দেখবে না, এটা যদি না দেখো নেক্সট ক্লাস দেখবেই না, কোনো প্রবলেম নেই, কিন্তু নেক্সট ক্লাস যদি দেখার হয় এটা একবার দেখে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি, ধন্যবাদ।